চলো আমাদের আজকে হচ্ছে বায়োলজির ক্লাস নাম্বার 31। আমরা বায়োলজিতে একদম শেষের দিকে চলে এসেছি। 85% আমাদের হচ্ছে, আর 15% মতন থাকবে। আজকে মূল যে বিষয়টি আমরা পড়বো দ্যাট ইজ টিস্যু। আমরা গতদিন সেল পড়েছি, সেল ডিভিশন পড়েছি, জেনেটিক্স সম্পর্কে পড়েছি, আর আজকে আমরা পড়বো হচ্ছে টিস্যুস। ওকে, চলো তাহলে। তো আজকে আমাদের পাঠ্য হচ্ছে টিস্যু। হেডিং লাগাও সবাই। টিস্যুকে বাংলায় বলা হয় কলা। টিস্যুকে বাংলায় বলে কলা। সবার প্রথমে তো টিস্যু কি জিনিস এটা আমাদের বুঝতে হবে। সো সবার আগে জানার দরকার আমাদের ডেফিনিশন। ডেফিনিশন অফ টিস্যু। হোয়াট ইজ টিস্যু? দেখো, টিস্যু হচ্ছে একই ধরনের সেলস দিয়ে তৈরি হওয়া একটা বডি, যা কোনো একটা অর্গানকে ক্রিয়েট করে। আর কতগুলো অর্গান মিলে একটা টোটাল বডি ক্রিয়েট হয়। তার মানে কতগুলো সেলস দিয়ে তৈরি হয় টিস্যু, আর কতগুলো টিস্যু দিয়ে তৈরি হয় হচ্ছে অর্গান, আর কতগুলো অর্গান দিয়ে তৈরি হয় হচ্ছে একটা বডি। তো এবার কথা হলো যে এই যে সেল দিয়ে টিস্যু তৈরি হয়, তো এই সেলগুলো কি সব ডিফারেন্ট ডিফারেন্ট সেল, নাকি একই রকমের সেল? এই বিষয়টাই বুঝতে হবে। তার মানে টিস্যুর সংজ্ঞা হিসেবে লেখো যে গ্রুপ অফ সেলস with common origin, comma, structure and function that work together to perform a particular function। তাহলে বোঝা গেল টিস্যুর সংজ্ঞা is called tissues। তাহলে টিস্যুর সংজ্ঞা কি পেলে? যে গ্রুপ অফ সেলস উইথ কমন অরিজিন, যাদের কমন অরিজিন হতে হবে। আমাদের টিস্যু যেমন আমাদের বিভিন্ন জায়গায়, যেমন ব্লাডের মধ্যে যে সেল থাকে আর বোন এর মধ্যে যে সেল থাকে, দুটো তো আলাদা জিনিস। তাহলে টিস্যু হতে গেলে হতে হবে কি? গ্রুপ অফ সেলস উইথ কমন অরিজিন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। একই ধরনের সেল হতে হবে, জন্ম এক জায়গা থেকে হতে হবে, স্ট্রাকচার এক হতে হবে এবং তাদের কাজও এক হতে হবে। এইরকম কতগুলো সেল দিয়ে রেসপেক্টিভ একটা টিস্যুস তৈরি হয়। আর সেই টিস্যুসটা কি করে? সবাই মিলে পার্টিকুলার কোনো একটা ফাংশনকে পারফর্ম করে, আর সেটাকেই বলা হয় টিস্যু। তাহলে টিস্যুর এক্সাম্পল হিসেবে আমরা কি বলবো? না, ব্লাড। ব্লাড হচ্ছে এক প্রকারের টিস্যু। তারপর বোন। বোন হচ্ছে এক প্রকারের টিস্যু। কার্টিলেজ। তো কার্টিলেজও এক প্রকারের কি? টিস্যু। হ্যাঁ। উদ্ভিদের মধ্যে উদ্ভিদের মধ্যে জাইলেম, ফ্লোয়েম, এগুলো সব হচ্ছে কি না? টিস্যুস। ওকে, এগুলো সব হচ্ছে টিস্যুস, ইটিসি। কি লিখলাম? ফ্লোয়েম মানে PHLOEM, ফ্লোয়েম। হ্যাঁ, তাহলে টিস্যু কি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ একই অরিজিন থেকে সৃষ্টি হওয়া কিছু সেলস, যাদের স্ট্রাকচার ফাংশন সব সেম থাকবে, তারা একসাথে মিলে একটা কাজকে পারফর্ম করবে। যেমন ব্লাড সেল। হ্যাঁ, সেই ব্লাড সেলসগুলো, তার যে 3টি সেলস আছে, সেই সেলসগুলো কম্বাইন্ড হয়ে একটা ব্লাড তৈরি হয়, ব্লাড একটা টিস্যু, এবং সেটা তার যা পার্টিকুলার ওয়ার্ক আছে সে সেটা পারফর্ম করে। ঠিক তেমনিভাবে বোন, কার্টিলেজ, জাইলেম, ফ্লোয়েম। সো আজকের এই ক্লাসে, ছোটবেলায় তোমরা যখন টিস্যু পড়েছো, তখন টিস্যু পড়তে গিয়ে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেম হয়েছে। তো আজকের ক্লাসের করার পরে দেখবে যে আর টিস্যুতে কোনো প্রবলেম থাকবে না। ওকে, এখান থেকে দুটো পয়েন্ট লেখো। টিস্যু আবিষ্কার করলেন কে?
লেখো টিস্যু was discovered by uh, মার্শালো মার্শালো ওটাকে কি বলে, ম্যালফিজি, মার্শালো ম্যালফিজি, মার্শালো ম্যালফিজি। এই জন্য মার্শালো ম্যালফিজি টিস্যু আবিষ্কার করেছিলেন। এই জন্য মার্শালো ম্যালফিজিকে বলা হয়, হেন্স হি ইজ কল্ড the father of the father of histology, the father of histology. Now স্যার histology তে ম্যালফিজি কি, GHI। হ্যাঁ হ্যাঁ, জিএইচআই। এবার দেখো মার্শালো ম্যালফিজি টিস্যু আবিষ্কার করেছিলেন, এই জন্য মার্শালো ম্যালফিজিকে বলা হয় ফাদার অফ হিস্টোলজি। হিস্টোলজি মানে কি, স্টাডি অফ টিস্যু, স্টাডি অফ টিস্যু, স্টাডি অফ টিস্যু। টিস্যু নিয়ে পড়াশুনোকে বলা হয় হিস্টোলজি। হিস্টোলজি, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে কিন্তু, হ্যাঁ, হিস্টোলজি হলো। নাও এবার আমরা টিস্যু দেখব, টিস্যুকে ক্লাসিফাই করব। যেমন উদ্ভিদের মধ্যে টিস্যুস রয়েছে, প্লান্টের অ্যানিমালসের মধ্যেও টিস্যুস রয়েছে। তাহলে এবার সবার আগে আমরা এটাকে ক্লাসিফাই করব। ওকে, সো মে আই রাব ইট? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এবার দেখো টিস্যুকে আমরা যখন ক্লাসিফাই করব, টিস্যুকে দুটো আঙ্গিকে দেখব। একটা হচ্ছে প্লান্ট টিস্যু, আর একটা হচ্ছে অ্যানিমাল টিস্যু। অ্যানিমাল টিস্যু, প্লান্ট টিস্যু অ্যান্ড অ্যানিমাল টিস্যু। ওকে, নাও প্ল্যান্ট টিস্যু এর আলাদা ক্লাসিফিকেশন আছে, আবার অ্যানিমাল টিস্যুর আলাদা ক্লাসিফিকেশন আছে। তো এই জিনিসগুলোকে এবার আমরা ধীরে ধীরে দেখব। চলো এবার আমরা হেডিং লাগাবো অ্যানিমাল টিস্যু। অ্যানিমাল টিস্যু, আগে আমরা অ্যানিমাল টিস্যু দেখে নিই, তারপর আমরা দেখব হচ্ছে প্লান্ট টিস্যু। তো যখন অ্যানিমাল টিস্যুকে আমরা ক্লাসিফাই করছি না, অ্যানিমাল টিস্যু হচ্ছে 4 প্রকার। কয় প্রকার অ্যানিমাল টিস্যু? 4 প্রকার। একটাকে বলা হয় এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু। আরেকটাকে বলা হয় মাস্কুলার টিস্যু, ম্যাসকুলার টিস্যু, যেটা আমাদের পেশি গঠন করে যে টিস্যু, ম্যাসকুলার টিস্যু। আরেকটাকে বলি আমরা কানেকটিভ টিস্যু, যেমন ব্লাড, কার্টিলেজ, এগুলো কানেকটিভ টিস্যু। আর হচ্ছে লাস্ট নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু অর্থাৎ যাদের দিয়ে নার্ভাস সিস্টেম তৈরি হয়। ওকে, নার্ভ সেল দিয়ে নার্ভাস টিস্যু তৈরি হয়। নাও এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে বলো তো? আমাদের যে ত্বক রয়েছে না, আমাদের যে চামড়া রয়েছে, সেই চামড়াতে থাকে এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, আউটার মোস্ট পার্ট অফ আওয়ার বডি। হ্যাঁ, দেখো এর মধ্যে আউটার মোস্ট পার্ট অফ আওয়ার বডি, আমাদের দেহের সব থেকে বাইরের যে আবরণ অংশ, সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর কাজ কি? এপিথেলিয়াল টিস্যুর কাজ হচ্ছে ইট প্রোটেক্টস আওয়ার বডি ফ্রম আউটার হার্মস। বাইরের যে হার্মসগুলো থাকে, টেম্পারেচার, তারপর তোমার কীট পতঙ্গ বা জীবাণু, এগুলো থেকে আমাদের শরীরের ভেতরের অংশটাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে স্কিন। আর সেই স্কিনের যে ওপরের লেয়ার যেটা দিয়ে, যে টিস্যু দিয়ে তৈরি হয়, সেটাই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। তাহলে আউটার মোস্ট পার্ট অফ আওয়ার বডি, এর কাজ হচ্ছে প্রোটেক্ট আওয়ার বডি ফ্রম আউটার হার্মস, বাইরের ক্ষতি থেকে আমাদের শরীরকে এটা রক্ষা করে। এর এক্সাম্পলে লিখে রাখো এটা কোথায় পাওয়া যায়। আচ্ছা, এক্সাম্পল নয়, দেখো ফাউন্ড ইন দ্য আপার
লেয়ার অফ স্কিন, এটা স্কিনের আপার লেয়ারে পাওয়া যায়। গেল এপিথেলিয়াল টিস্যু হয়ে গেল। নাও মাস্কুলার টিস্যু। মাস্কুলার টিস্যু কোথায় ফাউন্ড করব আমরা? ফাউন্ড ইন মাসেলস। মাসেলসে আমরা মাস্কুলার টিস্যু দেখতে পাই। এটা মাস্কুলার টিস্যুটা তৈরি হয় জানো তো দুই ধরনের প্রোটিন দিয়ে। মাথায় রাখবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে, একটা হচ্ছে মায়োসিন আর একটা হচ্ছে অ্যাক্টিন। মায়োসিন অ্যান্ড অ্যাক্টিন প্রোটিনস। Myosin and actin proteins, myosin protein and actin protein found in muscular tissue. মাস্কুলার টিস্যুতে আমরা কি করি না, এই মায়োসিন প্রোটিন আর অ্যাক্টিন নামক প্রোটিনটা পাওয়া যায়। মাস্কুলার টিস্যুরও ক্লাসিফিকেশন হবে। তিন ধরনের মাস্কুলার টিস্যু হয়, ভলান্টারি মাসেলসের জন্য, নন ভলান্টারি মাসেলসের জন্য, কার্ডিয়াক মাসেলসের জন্য। তাহলে বলা হয় ভলেন্টারি মাস্কুলার টিস্যু, তারপর নন ভলেন্টারি মাস্কুলার টিস্যু অ্যান্ড কার্ডিয়াক মাস্কুলার টিস্যু। ওকে, তিন ধরনের আছে, করে দিচ্ছি একটু পরে এটাকে। আচ্ছা, কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর কাজ কি? আমাদের বডি পার্টসকে কানেক্ট করা, একে অপরের সাথে যোগসূত্র তৈরি করা, অর্থাৎ কানেক্টস আওয়ার বডি পার্টস, আমাদের শরীরের অঙ্গগুলোকে যুক্ত করা এদের কাজ। এরা হচ্ছে ব্লাড, একটা বিরাট বড় উদাহরণ যোগ গলা, বাংলায় বলে যোগ গলা। নার্ভাস টিস্যু, এটা নার্ভাস সিস্টেমেই ফাউন্ড হবে, ফাউন্ড ইন নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমে এটাকে আমরা ফাউন্ড করি। ওকে, গেল। এবার এদের প্রত্যেকের ক্লাসিফিকেশন আছে। মাস্কুলার টিস্যু তিন প্রকার বললাম, কানেকটিভ টিস্যু দুই প্রকার, আর নার্ভাস টিস্যু দুই প্রকার। ঠিক আছে, চলো তাহলে এর আগে যাই। হ্যাঁ দাদা। বেশ, সো মুছে দিলাম। হ্যাঁ, ওকে, চলো। যেমন মাস্কুলার টিস্যুকে দেখব। মাস্কুলার টিস্যু হচ্ছে তিন প্রকার। আচ্ছা বলো দেখি, আমাদের শরীরে কতগুলি মাসেল থাকে? আমাদের শরীরে নাম্বার অফ মাসেলস, নাম্বার অফ 600 মাসেলস 639, हाँ 639। ওকে, 639। চলো, তিন ধরনের মাস্কুলার টিস্যু আছে। একটা হচ্ছে ফর ভলেন্টারি মাসেলস, মাস্কুলার টিস্যু, ভলেন্টারি মাস্কুলার টিস্যু। অ্যাকচুয়ালি দেখো, ভলেন্টারি মাসেলস গুলো তৈরি হয়েছে যাদের দিয়ে, সেটাই হচ্ছে ভলেন্টিয়ার মাস্কুলার টিস্যু। আর একটা আছে নন ভলেন্টারি মাস্কুলার টিস্যু। আর একটা আছে কার্ডিয়াক টিস্যু, কার্ডিয়াক মাস্কুলার টিস্যু। এই হচ্ছে মাস্কুলার টিস্যু তিনটে ক্যাটাগরি। এই ভলেন্টারি মাস্কুলার টিস্যু মানে এটাকে বাংলায় বলে ঐচ্ছিক মাংসপেশি। বাংলায় কি বলে? যদি বাংলা লিখতে চাও লিখবা ঐচ্ছিক, ঐচ্ছিক মাংসপেশি। ঐচ্ছিক মাংসপেশি, এটা অনৈচ্ছিক মাংসপেশি, আর এটা হচ্ছে হৃদপেশি। কিভাবে যেন লেখাটা এরকম, হৃদপেশি। এই তিন প্রকারের মাস্কুলার টিস্যু আছে। তাহলে ভলেন্টারি মাসেলস, আমরা ইচ্ছা করলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করতে পারি তো। তাহলে কোথায় এদের ফাউন্ড করা যায়? এটা লেখো, ফাউন্ড ইন আর্ম, আমাদের হাতে থাকে, লেগস পায়ে থাকে, হ্যাঁ, আর কোথায় থাকে? আমাদের ঠোঁটে থাকে, আর কোথায় থাকে? আইলিডসে থাকে। হুম, আমাদের যে আইলিডস গুলো আছে, চোখের যে ইয়ে রয়েছে আইলিডস, সেখানে থাকে।
অর্থাৎ ভলান্টারি মাসলস, যেগুলোকে আমরা ইচ্ছা করলে ওপেন করতে পারি, ইচ্ছা করলে বন্ধ করতে পারি। চোখের ক্ষেত্রে হাত পা যে আমরা নাড়াচাড়া করি, ঠোঁট, এখানে ঐচ্ছিক পেশি আছে। আর অনৈচ্ছিক পেশি কোনগুলো? যে পেশিগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। আবার বলো, যে পেশিগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, যেমন কিডনিতে, লিভারে, লাংসে, প্যানক্রিয়াসে, স্টমাকে, ইন্টেস্টাইনে, এইখানে যে পেশিগুলো রয়েছে এই পেশিগুলোকে আমরা চাইলেও সেগুলোকে কন্ট্রোল করতে পারবো না। এই জন্য এটাকে বলা হচ্ছে নন ভলান্টারি মাসলস বা নন ভলান্টারি মাসকুলার টিস্যু। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? ফাউন্ড ইন, এইখান থেকে প্রশ্ন কিন্তু এটাই জিজ্ঞেস করে ভাই, যে কোন টিস্যু কোথায় পাওয়া যায়, এটাই জিজ্ঞেস করে, এটাই এর জন্য লিখো। তাহলে নন ভলান্টারি মাসকুলার টিস্যু কোথায় আমরা পাবো? কিডনিতে পাবো, আমরা লিভারে পাবো, আমরা লাংসে পাবো, আমরা প্যানক্রিয়াসে পাবো, আমরা স্টমাকে পাবো, আমরা ইন্টেস্টাইনে পাবো, এইগুলো জায়গায় পাবো। ঠিক আছে? এই আর কার্ডিয়াক পেশি এটা শুধুমাত্র কোথায় পাবো? ফাউন্ড ইন হার্ট, এটা আমাদের হার্টে থাকে। ওকে, কার্ডিয়াক পেশি বা হৃদপেশি গেল। এটুকু নোট হলো? হয়ে গেছে। বেশ, সো মুছে দিলাম। ঠিক আছে। এরপর আছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু দুই প্রকারের হয়। একটাকে বলি আমরা সলিড কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে লিকুইড কানেকটিভ টিস্যু। সলিড কানেকটিভ টিস্যু, লিকুইড কানেকটিভ টিস্যু। এই সলিড কানেকটিভ টিস্যুর মধ্যে তিন ধরনের টিস্যু আমরা এখানে পাবো। এক পাবো হচ্ছে লিগামেন্ট, লিগামেন্টে যে টিস্যুটা থাকে, হ্যাঁ সেই লিগামেন্ট। এর কাজ কি? লিগামেন্টের কাজ কি মনে রাখবে? লিগামেন্টের কাজ হচ্ছে হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত করে। বোন, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে প্রশ্নগুলো। টেন্ডন, টেন্ডন কাকে কাকে যুক্ত করে? হাড়ের সঙ্গে মাসেল। মাসেলসকে, হ্যাঁ মাসেলসকে যুক্ত করে। আর একটা আছে, সেটা হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ কি করে? বোন জয়েন্টস যেখানে যেখানে আছে সেখানে শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে। বোন জয়েন্টস এটাকে পাই আমরা। মনে রাখবা যে এই লিগামেন্ট তৈরি হয় এক ধরনের প্রোটিন দিয়ে। সেই প্রোটিনটার নাম কি? মেড আপ অফ কোলাজেন। এটা কোলাজেন দিয়ে তৈরি হয়, এটা আমরা পড়েছি যদিও আগে। টেন্ডন তৈরি হয় কি দিয়ে? মেড আপ অফ ইলাস্টিন, মনে পড়ছে না? ইলাস্টিন মাঝে দিয়ে। দেখো। আর হুম। কার্টিলেজে অসিন নামক এক ধরনের প্রোটিন থাকে, অসিন নামক প্রোটিন থাকে কার্টিলেজের মধ্যে। ওকে, গেল এটা। লিকুইড টিস্যু হচ্ছে দুইটো আছে লিকুইড টিস্যু। এক হচ্ছে ব্লাড, ব্লাড যেমন একটা টিস্যু, ঠিক সিমিলার ভাবে এটা রক্ত আর কি। আর আরেকটা হচ্ছে লিম্ফ। লিম্ফ মানে লসিকা, লসিকা, ঠিক আছে? লসিকা, ব্লাড হচ্ছে রক্ত, লিম্ফ হচ্ছে লসিকা। লসিকা দেখো, লসিকাও এক ধরনের টিস্যু। কেন কি? লসিকা আমাদের যখন কেটে যায় অঙ্গ প্রত্যঙ্গ, এটা কালকে যখন আমাদের শরীরে কোথাও কেটে যায় তখন দেখবে যে ব্লাড বন্ধ হয়ে যাওয়ার পরে এক ধরনের কালারলেস লিকুইড বের হয়, কালারলেস লিকুইড। সেই কালারলেস লিকুইডটাকে বলা হয় লিম্ফ, লসিকা। হ্যাঁ, এবং এই কালারলেস লিকুইডটাও কিন্তু আমাদের কি করে না, শরীরের মধ্যে একটা বন্ডিং এর কাজ করে। হ্যাঁ, ব্লাডের একটা রক্তের ধাত্র হিসাবে কাজ করে হচ্ছে
লিম্ফ। বুঝতে পেরেছো? একটু স্টিকি হয়, হ্যাঁ। কালার, তাহলে লিম্ফকে লিখে রাখো যে কালারলেস, কালারলেস স্টিকি লিকুইড। ওকে, এই যে গেল কানেকটিভ টিস্যু। এবার দাদা, নার্ভাস টিস্যু, হ্যাঁ বলো। দাদা ওটা কি লিখেছো কার্টিলেজ, যেগুলো বোন কি জয়েন্ট না? হ্যাঁ, বোন জয়েন্টসে আমরা পাই। জয়েন্ট, বোন জয়েন্টস, আচ্ছা। লিম্ফ। হ্যাঁ হ্যাঁ, বোন জয়েন্ট। আর এর নিচে কি লিখছো এটা? ওস, অসিন, OSIN, ওস, অসিন প্রোটিন। ওকে, প্রোটিন। আচ্ছা, প্রোটিনটা, ঠিক হ্যাঁ, আছে। অসিন প্রোটিন। ঠিক আছে, এটা নোট হয়েছে, মুছে দিব। আমি হ্যাঁ দাদা, আগেও হয়ে গেছে। বলেছি, আগেও বলেছি, আজও বলছি, ক্লাস জয়েন করার পরে উইদাউট মাই পারমিশন ক্লাস লিভ হচ্ছে কেন? তার মানে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে যে এটা কি হচ্ছে। হয়তো ন্যূনতম সম্মানের জায়গাটা তো রাখো। ক্লাস জয়েন করছো, লিভ নিচ্ছ, যখন জিজ্ঞেস করে লিভ নাও। ওকে, চলো। তারপর কি আছে? নার্ভাস টিস্যু আছে বললাম, তাই না? নার্ভাস টিস্যু। যাদের যাদের লিভ হচ্ছে না তারা মেসেজ করেছে দেখলাম গ্রুপে যে নেট শেষ হয়েছে, তারপরে কেউ জয়েনও করতে চাইছে বাট হতে পারছে না, এরকম এখনই মেসেজ দেখলাম। ও, তাহলে মাইকটা অন করে কথা বললেই তো সমস্যার সমাধান হয়। এমনি আমার শরীরটা আজকে ভালো নয়, বুঝতে পেরেছো? ঠান্ডা লেগে খুব শরীরটা দুর্বল লাগছে, তবুও চলো। বুঝতে পারছো তো আমার কথা শুনে? বুঝতে পারছো আমার শরীরটা দুর্বল আজকে? হ্যাঁ দাদা, বোঝাতে বোঝা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, চলো। নার্ভাস টিস্যু আমরা যদিও আগে পড়ে এসেছি না, নার্ভাস নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়েছি। আমাদের নার্ভাস সিস্টেমে দুই ধরনের নার্ভাস সিস্টেম আছে, একটা আছে সিএনএস আর একটা আছে কি পিএনএস। সিএনএস, পিএনএস। সিএনএস মানে সেন্ট্রাল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর পিএনএস মানে পেরিফেরাল, পেরিফেরাল নাই। হ্যাঁ, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। কোথায় কোথায় পাওয়া যায় একটু বলো তো দেখি। আমাদের শরীরের মাথা থেকে শুরু করে, হ্যাঁ, মানে একদম মিডিল বরাবর, আমাদের শরীরের সেই মেরুদণ্ড সোজাসুজি মিডিল বরাবর যে নার্ভাস সিস্টেম আছে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে এই সিএনএস এর মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস টিস্যু, আর একটা আছে পেরিফেরাল নার্ভাস টিস্যু। এই দুই ধরনের টিস্যু আছে। ওকে, সো এটাকে আর ইন ডিটেলসে নেওয়ার কোনো যে দরকার নেই। আরেকটা এখান থেকে একটা নোট লিখে রাখো। এই প্রশ্নটা পরীক্ষায় জিজ্ঞেস করেছিল একবার, এসএসসির কোনো একটা এক্সামিনেশনে বলা হয়েছিল কি যে নার্ভ টিস্যুর ডিভিশন কি হয়। তো মনে রাখবে যে আফটার বার্থ নার্ভ টিস্যু কিন্তু ফার্দার কোনো ডিভিশন হয় না। তাই লেখো দেয়ার ইজ নো ডিভিশন, বিভাজন যেটাকে আমরা বলছি। নার্ভাস টিস্যুর জন্মের পর আর কোনো ডিভিশন হয় না। তাহলে দেয়ার ইজ নো ডিভিশন অফ নার্ভ টিস্যু, নার্ভ টিস্যুর কোনো ডিভিশন হয় না আফটার বার্থ, জন্মের পরে নার্ভ টিস্যুর কোনো ডিভিশন হয় না। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, লিখে নাও। ওকে, গেল। তাহলে দেখো আমাদের কি, আমাদের অ্যানিমাল টিস্যু এখানে কমপ্লিট হলো। এইবার আমরা পড়বো হচ্ছে কি না, প্লান্ট টিস্যু পড়বো। প্লান্ট টিস্যু খুব গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষায় প্লান্ট টিস্যু থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করা হয় কম্পারেটিভলি অ্যানিমাল টিস্যু থেকে। ওকে, চলো তাহলে মুছে দিই এটা। হ্যাঁ স্যার। বেশ। দাদা, এই নার্ভাস টিস্যু ছাড়া বাকি সমস্ত প্রকার টিস্যু ডিভিশন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ডিভিশন হচ্ছে, কিন্তু একটা সময় পরে গিয়ে এই আর ডিভিশন হয় না। যেমন আমাদের হার্টের যে সেলসগুলো রয়েছে না, সেগুলো একটা সময় পরে গিয়ে স্টপ হয়, কিডনি এই জায়গাগুলোতে, হ্যাঁ, যারা একটা সময় পরে গিয়ে আর নিজেদের রিজেনারেট করে না। ওকে, আচ্ছা, চলো খাতার মধ্যে হেডিং লাগাও প্লান্ট টিস্যু, প্লান্ট টিস্যু। চলো, আচ্ছা, প্লান্ট টিস্যু বলার আগে ছোট্ট একটা আহ, কথা বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের উদ্ভিদের গ্রোথ যেটা হয় না, দুই ধরনের গ্রোথ হয়। অর্থাৎ
plant has two types of growth. Plants has two types of growth. উদ্ভিদের দুই ধরনের গ্রোথ হয়। একটা হচ্ছে প্রাইমারি গ্রোথ, আর একটা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। এই দুই ধরনের গ্রোথ হয়, প্রাইমারি গ্রোথ অ্যান্ড সেকেন্ডারি গ্রোথ। প্রাইমারি গ্রোথে কি হয়, দাঁড়াও আমি একটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে প্রাইমারি গ্রোথ, আর সেকেন্ডারি গ্রোথ কোনটা, কিছু বুঝতে পারছো তফাৎ? হ্যাঁ, একটা লম্বায় বাড়ছে, একটা চওড়ায় বাড়ছে। হ্যাঁ একদমই তাই। অর্থাৎ প্রাইমারি গ্রোথ হচ্ছে ভার্টিক্যাল গ্রোথ, আর সেকেন্ডারি গ্রোথ হচ্ছে হরাইজন্টাল গ্রোথ। তাহলে প্রাইমারি গ্রোথ হচ্ছে কেমন গ্রোথ, ভার্টিক্যাল গ্রোথ, আর সেকেন্ডারি গ্রোথটা হচ্ছে হরাইজন্টাল বা ল্যাটেরাল গ্রোথও বলতে পারে এটাকে, হরাইজন্টাল না লিখে ল্যাটেরাল গ্রোথ। ঠিক আছে, মানে তার মানে প্রাইমারি গ্রোথ মানে হচ্ছে লম্বায় বড় হওয়া, আর সেকেন্ডারি গ্রোথ মানে কাণ্ডের মোটা হওয়া। এই দুই ধরনের গ্রোথ আছে। ঠিক আছে, যখন আমরা প্লান্ট টিস্যুতে প্রবেশ করব তখন এটা আমাদের জানা লাগবে, কোনটা প্রাইমারি গ্রোথের জন্য রেসপন্সিবল, কোনটা সেকেন্ডারি গ্রোথের জন্য রেসপন্সিবল। এই জন্য এই কথাটুকু বললাম। আর একটা বিষয় বলে দিই, দেখো উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় সেটা মনে রাখবা। এটা মনে করো মাটি, এইটা গাছ, এই যে গাছ, ঠিক উদ্ভিদ ওপরে যতটুকুন থাকে নিচেও ততটুকুন থাকে, কিন্তু এটাও মাথায় রেখো। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের একটা মূল শিকড় থাকে, আর সেই মূল শিকড়টার সাথে অসংখ্য যে শাখামূল সেইগুলো থাকে। শাখামূল থাকে এটা। তো উদ্ভিদের মধ্যে দু ধরনের সিস্টেম কাজ করে, অর্থাৎ মাটির নিচের এই সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে রুট সিস্টেম, আর মাটির ওপরে যা গাছ কাজ করছে সেটাকে বলা হয় শুট সিস্টেম। রুট সিস্টেম আর উপরেরটা হচ্ছে শুট সিস্টেম, এটা মনে থাকবে আমাদের। হ্যাঁ, মাটির নিচে যেটা হচ্ছে সেটা রুট সিস্টেম, উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে শুট সিস্টেম। ওকে, রুট সিস্টেম কি কাজ করে, দেখো শুট সিস্টেম কি কাজ করে। শুট সিস্টেমের কাজ হচ্ছে মুভমেন্ট টুয়ার্ডস সানরেজ, অর্থাৎ সূর্যের রশ্মি যেদিকে বা সূর্যের রশ্মি যেখানে সেইখানে মুভমেন্ট করবে হচ্ছে শুট সিস্টেম। আর রুট সিস্টেম তার অপোজিট কাজ করবে, অর্থাৎ মুভমেন্ট অপোজিট টু দ্য সানরেজ, সূর্যের আলোর বিপরীত দিকে এরা মুভ করে। ঠিক আছে, শুট সিস্টেম মুভমেন্ট টুয়ার্ডস সানরেজ, আর রুট সিস্টেম হচ্ছে মুভমেন্ট অপোজিট টু দ্য সানরেজ। হলো, বেশ। এইটুকুন আপাতত হলে এবার আমরা প্লান্ট টিস্যুতে যাই। চলো মুছে দিই তাহলে এটা। একদম একদম। দেখো চলো, প্লান্ট টিস্যু এখান থেকে আমি এতটা মানে খুব ডিটেলসেই পড়িয়ে দিচ্ছি, চাপ নেই। যেখান থেকে কোয়েশ্চেন আসছে সব আমি বলে দেবো, সবটাই আমরা পড়বো, চাপ নেই। প্লান্ট টিস্যু, দেখো প্লান্ট টিস্যু না দুই প্রকারের হয়। একটাকে বলা হয় মেরিস্টেমেটিক টিস্যু,
আর একটাকে বলা হয় পার্মানেন্ট টিস্যু। তাহলে উদ্ভিদের টিস্যু কয় প্রকার? না, উদ্ভিদের টিস্যু দুই প্রকার। একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। ওকে, না মেরিস্টেমেটিক টিস্যু কি জিনিস দাদা? দেখো, মেরিস্টেম মেরিস্টেম এই ওয়ার্ডটি একটি গ্রিক ওয়ার্ড। এই মেরিস্টেম কথাটির অর্থ হচ্ছে ডিভিশন। মেরিস্টেম কথার অর্থ কি? ডিভিশন, অর্থাৎ বিভাজন। বিভাজন। ওকে, তাহলে মেরিস্টেম কথার অর্থ কি? মেরিস্টেম কথার অর্থ হচ্ছে ডিভিশন বা বিভাজন। তাই মেরিস্টেম কোথায় পাওয়া যায়? উদ্ভিদের যে জায়গাগুলোতে সেল ডিভিশনের কাজ অনবরত চলতে থাকে সেই জায়গাগুলোতেই মেরিস্টেমেটিক টিস্যু পাওয়া যায়। আচ্ছা, কোন জায়গাতে এরকম ঘটনাটা ঘটে? সেটা হচ্ছে, দেখো, আমরা একটা ছোট্ট একটা চারা গাছ এখানে ড্র করছি। হ্যাঁ, তো এই চারা গাছটা দেখবে ধীরে ধীরে যখন বড় হয় তখন দেখবে যে এরকম করে একটা পাতা বেরিয়ে গেল, এখান থেকে একটা পাতা বেরিয়ে গেল। দেখবে যে পাতা যেখান থেকে বেরোচ্ছে, এই ওপরে যেখান থেকে, অর্থাৎ নতুন করে যেখান থেকে মুকুল বের হচ্ছে বা পাতা বের হচ্ছে বা নতুন শাখা প্রশাখা যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোতে না উদ্ভিদের কি হয়? সেল ডিভিশনের কাজটা চলে। এইখানে সেল ডিভিশনের কাজটা চলে, কারণ গাছকে বড় হতে হবে ধীরে ধীরে। কারণ এটা কি হবে, মেরিস্টেমেটিক টিস্যুতে আমাদের যেটা হবে সেটা প্রাইমারি গ্রোথ এবং সেকেন্ডারি গ্রোথ দুটোই হবে। পরে আমরা এটারও ক্লাসিফিকেশন দেখবো মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে না? মেরিস্টেমেটিক টিস্যু তিন প্রকারের হয়। তো মেরিস্টেমেটিক টিস্যু সেখানেই থাকে যেখানে উদ্ভিদের কোষ বিভাজন সতত চলতে থাকে, কারণ মেরিস্টেম কথার অর্থটাই হচ্ছে ডিভিশন। ওকে, তাহলে লিখো, হেন্স হেন্স it is division tissue, it is division tissue। তো এটা একটা ডিভিশন টিস্যু। ফাউন্ড ইন এটাকে খুঁজে পাওয়া যায়। দেখো, এটা উদ্ভিদের, দেখো উদ্ভিদের যেখানে টপ প্লেস, টপ টপ সেই টপ জায়গা থেকেই নতুন নতুন কুড়ি বা নতুন শাখা প্রশাখা তৈরি হয় না? তো সেই ক্ষেত্রে এটা টপ প্লেসেই ফাউন্ড করা যায়। তাহলে হেন্স ইট ইজ ডিভিশন টিস্যু ফাউন্ড ইন টপ পার্টস অফ আ প্লান্ট। একটা উদ্ভিদের একদম টপ পার্টে এখানে পাওয়া যায়, অর্থাৎ যেখান থেকে মুকুল বাহির হয় বা যেখান থেকে মুকুল বের হয় সেই সমস্ত জায়গা থেকে। বাংলায় লিখে রাখলে লেখো, যেখান থেকে মুকুল নির্গত হয়, যেখান থেকে মুকুল নির্গত হয় সেই জায়গাতে আমরা মেরিস্টেমেটিক টিস্যু দেখতে পাই। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু উদ্ভিদের গ্রোথের জন্য রেসপন্সিবল। হ্যাঁ, সো these tissues these tissues are responsible for the growth of the plant। এই গ্রোথের মধ্যে ডাব্লু কোথায় গেল? ফর দ্য গ্রোথ অফ দ্য প্লান্ট। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য কোন টিস্যু কাজ করে? উদ্ভিদের বৃদ্ধির জন্য কাজ করে হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। আর পার্মানেন্ট টিস্যুতে কোনো ডিভিশন হয় না। নো ডিভিশন ফাউন্ড ইন পার্মানেন্ট টিস্যু, এই জন্য একে নাম দেওয়া হয়েছে পার্মানেন্ট টিস্যু। তাহলে পার্মানেন্ট টিস্যুতে কোনো প্রকার ডিভিশন খেয়াল করা যাবে না। নাও মেরিস্টেমেটিক টিস্যুকে ক্লাসিফাই করবো এবার আমরা। তো এইটুকুন যদি হয়ে যায়, সো মে আই রাব ইট? মুছে দিব? আনতে হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে হেডিং লাগাও, মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু তিন প্রকারের হয়। একটাকে বলা হয় এপিক্যাল মেরিস্টেম টিস্যু,
আরেকটাকে বলে ল্যাটেরাল মেরিস্টেম টিস্যু, আরেকটাকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেম টিস্যু। তাহলে মেরিস্টেম টিস্যু কয় প্রকার? মেরিস্টেম টিস্যু 3 প্রকার: অ্যাপিক্যাল মেরিস্টেম টিস্যুস, ল্যাটেরাল মেরিস্টেম টিস্যুস, ইন্টারক্যালারি মেরিস্টেম টিস্যুস। কোথায় কোনটা পাওয়া যায় আমরা বুঝবো, সো ডোন্ট ওয়ারি। দেখো এইটার জন্য দেখো অ্যাপিক্যাল কথাটা এসছে একটা ওয়ার্ড থেকে, দ্যাট ইজ অ্যাপেক্স থেকে এসছে। সো অ্যাপেক্স মানে কি? একটু আগে আমরা যে কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম সেটার সাথে রিলেটেড। অ্যাপেক্স মানে টপ, তাই না? আমাদের দেশের অ্যাপেক্স কোর্ট কোনটাকে বলি আমরা? সুপ্রিম 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 কোর্ট। কোর্টকে বলি। তাহলে বুঝতে পারছো অ্যাপেক্স কথার অর্থ হচ্ছে টপ। তাহলে ওই অ্যাপেক্স থেকে এপিক্যাল কথাটি এসছে। তো অ্যাপিক্যাল মেরিস্টেম মানে হচ্ছে উদ্ভিদের একদম টপ টপ প্লেসে যে টিস্যুগুলো থাকে সেটা হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্টেম টিস্যু। ওকে, সেই টপ টপ জায়গাটা কোথায়? দেখো, একটা উদ্ভিদের টপ টপ জায়গা রুট সিস্টেমের মধ্যেও আছে, শুট সিস্টেমের মধ্যেও আছে। কেমন? একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এটা মাটি, এর ওপরে মনে করো যে একটা উদ্ভিদ উঠছে, এরকম করে একটা উদ্ভিদ এটা উঠেছে। সো এখান থেকে একটা পাতা, এখান থেকে একটা পাতা। আমার আঁকার হাতটা বড়ই জঘন্য, তাও চেষ্টা করছি। ওকে, এখান থেকে কিছু একটা হচ্ছে, এখান থেকে কিছু একটা বেরোনোর চেষ্টা করছে, বুঝতে পারছো? সো এটা হচ্ছে শুট সিস্টেম। শুট সিস্টেমের এই যে যে পার্টগুলো, এগুলো হচ্ছে টপ পার্ট, তাই না? দেখো এইখান থেকে এই যে এইখান থেকে এগুলো টপ স্যার, টপ পার্ট। হ্যাঁ বলো। এটা হচ্ছে ও অ্যাপেক্স স্ক্রিনটা পার্ট। দেখা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি যখন স্ক্রিন দেখা যাবে না লিভ নিবি, আবার জয়েন করবে, তাহলে দেখা যাবে। তো এই অ্যাপেক্স পার্টগুলোতে এই অ্যাপিক্যাল মেরিস্টেম টিস্যু পাওয়া যায়। ওকে, আবার যখন আমি শিকড়ের কথা বলছি তখন দেখো এটা হচ্ছে মূল শিকড়, আর এই মূল শিকড়ের সাথে লাগানো থাকে অসংখ্য শাখা প্রশাখা। হুম, মানে আরো এর সাথে থাকে এই শিকড়গুলো। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে দেখো রুট সিস্টেমের মধ্যে এইগুলো হচ্ছে অ্যাপেক্স পার্ট, এইগুলো হচ্ছে অ্যাপেক্স পার্ট, ঠিক আছে না? এটাও অ্যাপেক্স পার্ট। তো এই অ্যাপেক্স পার্ট অর্থাৎ মূলের আগায় একটা মূল শিকড়, তাদের আগাতে, হ্যাঁ, এবং উদ্ভিদের ওপরেও আগাতে এই অ্যাপেক্স পার্টগুলোতে এই অ্যাপিক্যাল মেরিস্টেম পাওয়া যায়। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে কিন্তু, এই জন্য আমি এটা বুঝিয়ে দিলাম। তাহলে অ্যাপিক্যাল মেরিস্টেম টিস্যু যেমন উদ্ভিদের একদম টপ টপ প্লেস, অ্যাপেক্স প্লেস যেগুলো রয়েছে সেই জায়গাতে অ্যাপিক্যাল মেরিস্টেম পাওয়া যায়। তাহলে লিখে রাখো ফাউন্ড ইন অ্যাপেক্স পার্টস অফ আ প্লান্ট। একটা প্ল্যান্টের অ্যাপেক্স পার্টে এদেরকে পাওয়া যায়। তাহলে এবার বলো তো দেখি এই এপিক্যাল মেরিস্টেম টিস্যু কিসের জন্য রেসপন্সিবল হবে? না, একটা উদ্ভিদের যে হরাইজন্টাল গ্রোথ তার জন্য এটা রেসপন্সিবল হবে। ওকে, তাহলে লেখো রেসপন্সিবল ফর প্রাইমারি গ্রোথ অফ আ প্লান্ট। একটা উদ্ভিদের প্রাইমারি গ্রোথের জন্য এই অ্যাপিক্যাল মেরিস্টেম কাজ করে। এবার শুধু উদ্ভিদ তো লম্বা হলে হবে না, তার সেকেন্ডারি গ্রোথও লাগবে। আর এই ল্যাটেরাল মেরিস্টেম এটা আমাদের সেকেন্ডারি গ্রোথকে কন্ট্রোল করে। ওকে, তাহলে এটা কি করে না, যে স্টেম আমাদের উদ্ভিদের যে কাণ্ড, সেই কাণ্ডটা যাতে বৃদ্ধি পায়, সেই কাণ্ডটা যাতে মোটা হতে পারে, হ্যাঁ, সেই জায়গায় থাকে। তাহলে এটা কোথায় পাওয়া যাবে বলো দেখি? এটা পাওয়া যাবে উদ্ভিদের স্টেমের মধ্যে, যেটা ধীরে 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 প্রসারিত হয়ে মোটা হতে থাকবে একটা উদ্ভিদ। অর্থাৎ স্টেম, উদ্ভিদের কাণ্ড, স্টেম এর স্যার ল্যাটেরাল, হ্যাঁ বলো, উদ্ভিদের স্যার এই ল্যাটেরাল, বলো বলো। স্যার বলছি ল্যাটেরাল মেরিস্টেম শুধু কাণ্ডতে কেন পাওয়া যাবে, মূলেও তো পাওয়া যাবে, কারণ হ্যাঁ, মূলও সেটাই তো তো। বলছি, শুটিং অ্যান্ড রুটিং।
শুট সিস্টেম অ্যান্ড রুট সিস্টেম বোথ সিচুয়েশনে, ঠিক আছে। স্টেম বা এখানে রুট লিখে রাখো, স্টেম হোক বা রুট হোক তার ল্যাটারাল গ্রোথের জন্য রেসপন্সিবল। ওকে, অর্থাৎ যেটা আমরা বলতে চাইছি যে রেসপন্সিবল ফর সেকেন্ডারি, দেখবে এই জন্য গাছ যত মোটা হয় তার শিকড়গুলোও কি তত মোটা হয়, তাহলে এটা সেকেন্ডারি গ্রোথের জন্য রেসপন্সিবল। ওকে, গেল এটা হলো। এবার আসো ইন্টারক্যালারি মেরিস্টেম, এটা কোথায় পাওয়া যায় দাদা? দেখো উদ্ভিদের যেখানে যেখানে গাঁট সৃষ্টি হবে না সেই গাঁটে গাঁটে এই ইন্টারক্যালারি মেরিস্টেম পাওয়া যায়। তো গাঁট জাতীয় উদ্ভিদের, অর্থাৎ যেখানে নোডস তৈরি হবে উদ্ভিদের, হ্যাঁ, অর্থাৎ ফাউন্ড ইন নোডস, যেখানে যেখানে নোডস, নোডস মানে গাঁট বা গিঁট যেটাকে যা বলি না কেন আমরা, এদের জন্য উদ্ভিদ বেছে নাও, এদের জন্য কিছু উদ্ভিদ বেছে নাও, যেমন সুগার কেন বা ব্যাম্বু, হ্যাঁ, বাঁশ, আখ, দেখেছো তো? এদের সাথে এদের কাছে মানে এদের থেকে আমরা ইন্টারক্যালারি মেরিস্টেমটা খুঁজে পাবো ভালো করে। উদ্ভিদগুলো যখন এরকম থাকে না তখন তাদের এরকম করে কি থাকে, গাঁট থাকে, ঠিক আছে। এই গাঁটগুলোকে, এই গাঁটগুলোতে পাওয়া যায় হচ্ছে এই ইন্টারক্যালারি মেরিস্টেম গুলো পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে নতুন কোনো পত্র বের হবে, এখান থেকে নতুন কোনো মুকুল বের হবে, যা কিছু হবে এই জায়গা থেকে, অর্থাৎ এই গাঁটগুলোতে আমরা এই ইন্টারক্যালারি মেরিস্টেম পাই, যেখান থেকে নতুন শাখা প্রশাখা তৈরি হবে। ওকে, এই যে এই সমস্ত জায়গাতে আমরা কি পাই না, ইন্টারক্যালারি মেরিস্টেম পাই, ইন্টারক্যালারি মেরিস্টেম এই জায়গায় পাই, অর্থাৎ উদ্ভিদের যেখানে নোডস রয়েছে, যেখানে গাঁট রয়েছে সেই জায়গাতে, ঠিক আছে। এবং শুধু তাই নয়, এই যে দেখো বাঁশ যখন ছোট থাকে তখন দেখবে তাদের গাঁটগুলো খুব কাছাকাছি থাকে, আবার যখন বাঁশ বড় হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন দেখবে নোটসগুলো একটু দূরে দূরে সরে যায়, অর্থাৎ এই নোটসগুলো যে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু এই ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্যই হয়। তাহলে লেখো ডেভেলপমেন্ট অফ nodes is also for intercalary meristem, ইন্টারক্যালারি মেরিস্টেমের জন্য এই গাঁটের ডেভেলপমেন্টও হয়। তাহলে যেখানে যেখানে উদ্ভিদের গাঁট তৈরি হয় দেখবা যে এমনি বৃক্ষতেও, সাধারণ বৃক্ষতেও, কাষ্ঠল জাতীয় উদ্ভিদেও দেখবে যে একদম কাণ্ড থেকে পাতা বা কোনো ডাল নতুনভাবে গজিয়ে ওঠে। তো যেখানে যেখানে গাঁট খুঁজে পাবে সেই জায়গায় কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেম পাবে। ওকে, তাহলে উদ্ভিদের মেরিস্টেম টিস্যু আলোচনা হলো, ঠিক আছে। এইবার আমরা আলোচনা করব উদ্ভিদের পার্মানেন্ট টিস্যু নিয়ে। ওকে, সো মে আই রাব ইট? হ্যাঁ স্যার। বেশ, নোট হয়েছে তো সবার? মুছে দিলাম। দাদা হ্যাঁ বলো। এটা হয়েছে। এই যে পুঁই শাক যে হয়, পুঁই শাকও তো অমনি গাঁট দেখা যায় বের হয় ওর সাইড থেকেও হ্যাঁ গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ইন্টারক্যালারি মেরিস্টেম কাজ করে, মানে আচ্ছা, যেখানে গাঁট তুমি দেখতে পাবে না সেই জায়গাগুলোতে ইন্টারক্যালারি মেরিস্টেম আছে। ওকে, ওকে। আচ্ছা এবার আসো পার্মানেন্ট টিস্যু। চলো, পার্মানেন্ট টিস্যু, দেখো পার্মানেন্ট টিস্যু হচ্ছে দুই প্রকারের হয়। পার্মানেন্ট টিস্যু দুই প্রকারের হয়, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, সিম্পল পার্মানেন্ট টিস্যু, আর একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তাহলে পার্মানেন্ট টিস্যু কয় প্রকার হয় না, পার্মানেন্ট টিস্যু হয় দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কমপ্লেক্স। মনে রাখার জন্য, এই সিম্পল টিস্যুকে মনে রাখার জন্য একটা ট্রিক আছে। সিম্পল পার্মানেন্ট টিস্যুকে মনে রাখবা পিসিএস বলে। আমরা সবাই কিসের জন্য ইয়ে করছি বলো তো, প্রিপারেশন করছি? আমরা সবাই কিন্তু পিসিএস এর জন্য, স্টেট পিসিএস এর জন্য প্রিপারেশন করছি।
তো পিসিএসটা কথাটা মাথায় রাখবা সিম্পল টিস্যুকে মনে রাখতে গেলে। ওকে, তো সিম্পল টিস্যু আর কমপ্লেক্স টিস্যু বলা হচ্ছে কেন? সিম্পল টিস্যু, কমপ্লেক্স টিস্যু, দেখো সিম্পল টিস্যু কমপ্লেক্স টিস্যু এই কারণেই বলা হচ্ছে যে সিম্পল টিস্যু তৈরি হয় হচ্ছে সেম টাইপ অফ সেল দিয়ে, আর কমপ্লেক্স টিস্যু তৈরি হয় ডিফারেন্ট টাইপ অফ সেল দিয়ে। আমি কিন্তু অরিজিন ভিন্ন বলছি না, আমি টাইপ বলছি। সেম টাইপের সেল দিয়ে তৈরি হয় হচ্ছে সিম্পল টিস্যু, আর ডিফারেন্ট টাইপের সেল যারা একই অরিজিন থেকে উৎপত্তি, যাদের স্ট্রাকচার ফাংশন এক, তবু তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, সেইগুলো দিয়ে তৈরি হলে হচ্ছে হয় কমপ্লেক্স টিস্যু। ধীরে ধীরে আমরা পড়তে পড়তে এটা ক্লিয়ার হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। তাহলে এটা একটু নোট করে নেবে যে সিম্পল টিস্যু সেটাকে বলবো যেটা ফর্মড বাই সেম টাইপ অফ সেল। সেম টাইপ অফ সেলস দিয়ে তৈরি হয় সিম্পল টিস্যু, সিম্পল পার্মানেন্ট টিস্যু। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু তৈরি হয় হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেল দিয়ে, ফর্মড বাই ডিফারেন্ট টাইপস অফ সেলস, ডিফারেন্ট টাইপস অফ সেলস দিয়ে তৈরি হয়। ওকে, তাহলে সিম্পল টিস্যুকে মনে রাখার জন্য কি বলেছিলাম? পিসিএস। পিসিএস মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা মনে রাখার জন্য। ওকে, সেইবার আমরা ডিটেলসে সিম্পল পার্মানেন্ট টিস্যুকে দেখব, তারপর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুকে দেখব। ওকে, সো এটুকুন তোমাদের হয়ে গেলে আমি তো মুছে দেবো এটা। এখান থেকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন জিজ্ঞেস করে, তো সেই সমস্ত জিনিসই আমি বলবো যেখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। সো মে আই রাব ইট? হ্যাঁ হ্যাঁ দাদা হয়ে গেছে। ওকে, হ্যাঁ স্যার। চলো খাতা হেডিং লাগাও সিম্পল পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যু তিন প্রকারের হয়, পিসিএস। ওকে, একটা হচ্ছে প্যারেনকাইমা, সি ফর কোলেনকাইমা, আর এস ফর স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা, এই হচ্ছে তিন প্রকারের টিস্যু হয় পিসিএস: প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। না, প্যারেনকাইমার কাজ কি দাদা? দেখো প্যারেনকাইমারও ফার্দার দুটো ভাগ আছে। প্যারেনকাইমা দুই প্রকারের হয়, একটা হচ্ছে ফ্লোরেনকাইমা আর একটা হচ্ছে অ্যারেনকাইমা। ঠিক আছে, ওটা পরে করে দিচ্ছি, আগে এখানে থাকো। প্যারেনকাইমার কাজ হচ্ছে উদ্ভিদ তার শরীরে যে খাবারগুলো তৈরি করে সেই খাবারগুলোকে স্টোর করে রাখার দায়িত্ব হচ্ছে এই প্যারেনকাইমা টিস্যুর। ওকে, তাহলে প্যারেনকাইমা টিস্যুর কাজ কি? উদ্ভিদের যে ফুড, সেই ফুডগুলোকে স্টোরেজিং করা। হ্যাঁ, স্টোরেজিং করাটা হচ্ছে এর কাজ। আচ্ছা, এর আগে আরেকটা কথা বলে দিই, দেখো প্যারেনকাইমা আর কোলেনকাইমা এই দুটো না লিভিং সেল দিয়ে তৈরি হয়। প্যারেনকাইমা আর কোলেনকাইমা এইগুলো কি তৈরি হয়? এগুলো তৈরি হয় মেড আপ অফ লিভিং সেলস, জীবিত সেল দিয়ে এদেরকে এরা তৈরি হয়, লিভিং সেলস দিয়ে। হ্যাঁ, আর স্ক্লেরেনকাইমা যেটা, এটা ডেড সেল দিয়ে তৈরি হয়, মনে রাখবে এটা মেড আপ অফ ডেড সেল। ডেড সেলস দিয়ে তৈরি হয় স্ক্লেরেনকাইমা, আর প্যারেনকাইমার কোলেনকাইমা এটা কি দিয়ে তৈরি হয়? নাম লিভিং সেলস দিয়ে, জীবিত সেলস দিয়ে তৈরি হয়। ওকে, তাহলে এবার এক এক করে আমরা এদের সম্পর্কে নোট নেব। সবার আগে প্যারেনকাইমার কথা যখন বলছি, তো প্যারেনকাইমার কাজ কি? কাজ হচ্ছে স্টোরেজিং ফুড, খাবার সংগ্রহ করা বা খাবার সংরক্ষণ করা হচ্ছে এর কাজ। এর আর কি কাজ আছে দেখো, যদি আমি বলি যে প্যারেনকাইমা, মনে রাখবা একটা উদ্ভিদের মধ্যে সব থেকে বেশি পরিমাণ টিস্যু যদি কিছু থাকে তাহলে সেটা প্যারেনকাইমা।
অর্থাৎ একটা উদ্ভিদের সব থেকে বেশি পরিমাণ যে টিস্যু থাকে সেই টিস্যুটা হচ্ছে প্যারেনকাইমা। তাহলে লেখো প্লান্ট হ্যাজ লার্জেস্ট নাম্বার অফ প্যারেনকাইমা। তাহলে উদ্ভিদের মধ্যে প্যারেনকাইমা হচ্ছে সব থেকে বড় টিস্যু, সরি বেশি সংখ্যার টিস্যু। সব থেকে বেশি সংখ্যায় কোন টিস্যু পাওয়া যায় উদ্ভিদের মধ্যে বলো? প্যারেনকাইমা। ওকে, কেন? প্যারেনকাইমার মূল কাজই হচ্ছে খাবারকে স্টোরেজ করে রাখা। আচ্ছা, এবং মনে রাখবা এই প্যারেনকাইমা টিস্যু হচ্ছে খুব সফট হয়, খুব সফট, হ্যাঁ, ভেরি সফট হয়। তাহলে এ হচ্ছে ভেরি সফট টিস্যু, এ হচ্ছে ভেরি সফট টিস্যু। আর সফট টিস্যু হওয়ার কারণে এটাকে আমরা কোথায় কোথায় দেখব? ফাউন্ড ইন, কোথায় কোথায় দেখব? পাতা। সফট প্লেসেস। ঠিকই বলেছো তুমি। কোথায় দেখ সফট টিস্যু মানে কোথায় দেখবো? সফট প্লেসে দেখবো। কেমন একটা উত্তর হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছো, সফট প্লেস গুলোতে দেখবো। সফট প্লেসেস অফ আ প্লান্ট, সফট প্লেসেস অফ আ প্লান্ট লাইক লিভস, পাতাতে দেখবো। আমরা রিপেন ফ্রুটে দেখবো, পাকা ফল, হ্যাঁ, পাকা ফলের মধ্যে প্যারেনকাইমা দেখবো। এবার একটা কথা মাথায় রেখো, পাকা ফল, দেখো কাঁচা ফলের মধ্যে থাকবে না, পাকা ফলের মধ্যে প্যারেনকাইমা থাকবে, কারণ প্যারেনকাইমার কাজই হচ্ছে খাবার সংগ্রহ করা। পাতাতে থাকবে, পাকা ফলে থাকবে, আর জায়গায় থাকবে। গাছের সব থেকে কোমল জিনিস কি বলো দেখি একটু? গাছের সব থেকে কোমল জিনিসটা কি? ফুল। 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 ইয়েস, ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্স এর মধ্যেও কি থাকে না? প্যারেনকাইমা থাকে। ওকে, তাহলে এটুকুন ক্লিয়ার হলো প্যারেনকাইমা কোথায় কোথায় থাকে। প্যারেনকাইমা হচ্ছে খুব সফট টিস্যু, তাই উদ্ভিদের যেখানে যেখানে সফট প্লেস আছে সেই জায়গাতে আমরা প্যারেনকাইমা দেখতে পাবো। পাতায় দেখতে পাবো, পাকা ফলে দেখতে পাবো, ফ্লাওয়ার্স এর মধ্যে দেখতে পাবো। ওকে, ভেরি গুড। নাও প্যারেনকাইমার ক্লাসিফিকেশন আমি একটু পরে করছি, আগে এদের সম্পর্কে একটু জেনে নিই তারপর। ওকে, চলো। এবার দেখছো কোলেনকাইমা। এই কোলেনকাইমার কাজটা কি? দেখো, কোলেনকাইমা হচ্ছে উদ্ভিদের যে ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, উদ্ভিদের ফ্লেক্সিবিলিটি কিন্তু প্রদান করে যে সে হচ্ছে এই কোলেনকাইমা। ফ্লেক্সিবিলিটি মানে যখন দেখেছো ঝড় টড় হলে গাছ প্রচন্ড পরিমাণে দুলতে থাকে না, তা সত্ত্বে কি গাছটা ভেঙে যায়? ভাঙে না। বা আবার একটা গাছের ডাল নিয়ে যখন আমরা সেটাকে বাঁকা করি, আবার ছেড়ে দিলে সেটা সোজা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই 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 জিনিসগুলোকে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে কোলেনকাইমা হচ্ছে উদ্ভিদকে একটা ফ্লেক্সিবিলিটি প্রদান করে এবং যে টেনসাইল যে স্ট্রেংথ সেটাও প্রদান করে। টেনসাইল স্ট্রেংথ, এই যেটা আমি বললাম যে টেনসাইল স্ট্রেংথ বলতে কি, যে যেমন ঝড় হলে একদম গাছ বাঁকিয়ে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, এইটাকে বলা হয় মানে প্রসারিত করার ক্ষমতা বা প্রসারণীয় ক্ষমতার প্রোভাইড করে হচ্ছে কোলেনকাইমা। তাই লেখো যে ইট প্রোভাইডস tensile strength to the plants। এটা উদ্ভিদকে টেনসাইল স্ট্রেংথ প্রদান করে। টেনসাইল উদ্ভিদ মানে যে বললাম যে গাছ একদম বেঁকে যাচ্ছে, আবার সোজা হয়ে যাচ্ছে, তবুও ভাঙছে না, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি। it also provides flexibility to the plants। উদ্ভিদকে ফ্লেক্সিবিলিটি প্রদান করে, ঠিক আছে, কোলেনকাইমা যে টিস্যুগুলো রয়েছে সেগুলো। আর আছে কি না, স্ক্লেরেনকাইমা। দেখে, স্ক্লেরেনকাইমা হচ্ছে ডেড সেল দিয়ে তৈরি হয়, যার কারণে উদ্ভিদ যে শক্ত হবে না, সেই শক্তটা বা উদ্ভিদকে যে রিজিডিটি প্রদান করবে, সেই রিজিডিটি প্রদান করবে হচ্ছে স্ক্লেরেনকাইমার জন্য। হ্যাঁ, কারণ
দেখো এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ স্ক্লেরেন। এই স্ক্লেরেন শব্দের অর্থ হচ্ছে কি? স্ক্লেরেন শব্দটার অর্থই হচ্ছে হার্ডনেস। মনে থাকবে, স্ক্লেরেন কথাটার অর্থ হচ্ছে হার্ডনেস। তাহলে স্ক্লেরেন কাইমা মানে কি? যেটা একটা উদ্ভিদকে হার্ড করে। ইট মেক্স দ্য প্লান্ট হার্ড। এটা উদ্ভিদকে হার্ড করে, শক্ত করে। অর্থাৎ দ্যাট ইজ প্রোভাইডস প্রোভাইডস রিজিডিটি। রিজিডিটি প্রোভাইড করে কে? এই স্ক্লেরেন কাইমা। ঠিক আছে। এবং এই স্ক্লেরেন কাইমা যদি আমরা বলি যে ফলের মধ্যে কোথায় থাকে, সো লিখো ফাউন্ড ইন সিড কোটিং। সিড কোটিং অর্থাৎ বীজের ওপরে যে শেলগুলো থাকে না, ঠিক আছে, ফাউন্ড ইন ফ্রুটস। ফ্রুটস ফলের মধ্যে কোথায় থাকে? বাকি তো কাণ্ডে থাকে, বুঝতেই পারছি আমরা, কিন্তু ফলের মধ্যে কোথায় থাকে? ফলের মধ্যে সিড কোটিং এ থাকে। যেমন বাদাম আমরা খাই, নাটস খাই, নাটস গুলো সবসময় কি থাকে? একটা শেল দিয়ে আবদ্ধ করা থাকে না। তারপরে কোকোনাট আমরা খাই, নারকেল আমরা খাই, নারকেলের শ্বাসটা একটা সেল দিয়ে ঘেরা থাকে। তো এই সমস্ত জায়গাতে স্ক্লেরেন কাইমা পাওয়া যায় আর স্টেমের মধ্যে পাওয়া যায়। অর্থাৎ যার দ্বারা উদ্ভিদ রিজিড হয়, শক্ত হয়, সেটাই হচ্ছে স্ক্লেরেন কাইমার কাজ। ওকে, বুঝতে পেরেছি? আর এটা শক্ত হয় এই কারণে, কারণ এটা লিভিং সেলস দিয়ে তৈরি নয়। এগুলো সব কি দিয়ে তৈরি? ডেড সেলস দিয়ে তৈরি। তাহলে সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে আমরা দেখলাম যে পিসিএস, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, 3 ধরনের টিস্যু থাকে। প্যারেনকাইমা উদ্ভিদের খাবারকে সংগ্রহ করে রাখার দায়িত্ব তার, স্টোরেজিং অফ ফুড। আর কোলেনকাইমার কাজ হচ্ছে উদ্ভিদকে ফ্লেক্সিবিলিটি প্রদান করা, টেনসাইল স্ট্রেংথ প্রদান করা। অর্থাৎ উদ্ভিদ যেন কোনো পরিস্থিতিতে, হ্যাঁ, মচকাবে তবু ভাঙবে না, নাকি একটা বলেন না, এরকম একটা কথা আছে না? এরকম একটা বাংলায় কি একটা প্রবাদ আছে মনে ভাঙবে হয়, তবু মচকাবে তবু ভাঙবে না, তাই তো? ভাঙবে তবু ও আচ্ছা আচ্ছা, আমি উল্টো বলছি, ভাঙবে তবু মচকাবে না। আচ্ছা আচ্ছা, তার মানে মদন যেদিন গামছা বুনবে, এরকম একটা ব্যাপার, তাই না? পড়েছো কেউ এটা? আচ্ছা ছাড়ো। না। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? কোলেন ওটাও কাইমা। কি একটা ইডিয়ম? হ্যাঁ, না, এটা এটা তোমার ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্পের আহ, কথা। ওকে, ছাড়ো। তো কি বললাম, যে টেনসাইল স্ট্রেংথ প্রদান করা হচ্ছে কোলেন কাইমা। আর ঠান্ডা লেগে গেছে না, মানে নাক মুখ মনে হচ্ছে জ্বলছে, অস্বস্তি ফিল হচ্ছে। স্ক্লেরেন কাইমা উদ্ভিদকে হার্ডনেস প্রোভাইড করে, রিজিডিটি প্রোভাইড করে। ওকে, এটুকুন ক্লিয়ার হয়েছে আশা করছি সকলের। ক্লিয়ার না? হ্যাঁ দাদা। হ্যাঁ আচ্ছা। স্যার। ভেরি গুড। চলো এবার প্যারেন্ট কাইমা না 2 প্রকারের হয়, সেটাকে এবার একটু দেখে নিই। চলো, প্যারেন্ট কাইমা 2 প্রকারের হয়। প্যারেন্ট কাইমা টিস্যু 2 প্রকারের হয়। একটাকে বলা হয় হচ্ছে ক্লোরেন ক্লোরেন কাইমা, ক্লোরেন কাইমা। আর একটাকে বলা হয় হচ্ছে অ্যারিন কাইমা, অ্যারিন কাইমা। এই 2 প্রকারের হয়, ক্লোরেন কাইমা, অ্যারিন কাইমা। ক্লোরেন কাইমার কাজ কি? দেখো, এই প্যারেনকাইমা গুলো যেখানে ক্লোরোফিল থাকে, উদ্ভিদের যে অংশে ক্লোরোফিল থাকে, সেই ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেন কাইমা। আরেকবার বলছি, ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় ক্লোরেন কাইমা। অর্থাৎ such parenchyma such parenchyma having ক্লোরোফিল। যেহেতু প্যারেনকাইমা পাতাতে থাকে, তাহলে পাতায় ক্লোরোফিল থাকে কি না? তাহলে পাতায় যেখানে ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমাকে ক্লোরেনকাইমা বলে। তাহলে সাচ প্যারেনকাইমা হ্যাভিং ক্লোরোফিল, এটা পি সরি, ক্লোরোফিল ফাউন্ড। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? ফাউন্ড ইন লিভস, পাতাতে দেখা যাবে, হ্যাঁ, পাতার মধ্যে। আর অ্যারেনকাইমাটা কি?
দেখো অ্যারেনকাইমাটাকে বলা হয়, যত ফ্লোটিং প্লান্টস দেখো না তোমরা, ফ্লোটিং অর্থাৎ যে সমস্ত উদ্ভিদগুলো জলে ভেসে থাকে, হ্যাঁ, যে সমস্ত উদ্ভিদগুলো জলে ভেসে থাকে, শুধু যে জলে ভেসে থাকে উদ্ভিদ, যে কোনো উদ্ভিদই জলে ভাসে। আরেকবার বলছি আমি, যে কোনো উদ্ভিদ তোমরা দেখেছো জলে ভাসে, কেন ভাসে? এই অ্যারেনকাইমার জন্য। অর্থাৎ অর্থাৎ ক্লোরেনকাইমার যে সেলসগুলো রয়েছে, সেই সেলসগুলোর গ্যাপে গ্যাপে কি খুঁজে পাওয়া যাচ্ছে? এটা মনে করো একটা ক্লোরেনকাইমা টিস্যু আমি ড্র করলাম, এই গোল গোলগুলো হচ্ছে সেল। এই সেলগুলোর যে গ্যাপ দেখতে পাচ্ছ, এই গ্যাপগুলো হচ্ছে একটু টাইট গ্যাপ, এবং এই গ্যাপের মধ্যে যা খুঁজে পাচ্ছ ওই ডট ডটগুলো, এগুলো হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, ওকে, ক্লোরোফিল খুঁজে পাচ্ছ। কিন্তু অ্যারেনকাইমা যেটা না, সেটা হচ্ছে যে এদের সেলগুলো একটু গ্যাপে গ্যাপে থাকে, আর ভেতরটা না ফাঁকা থাকে। অর্থাৎ এর গঠনটা কেমন হবে? এর গঠনটা অনেকটা এরকম হবে। অর্থাৎ একটা টিস্যু যার ভেতরে সেলের মধ্যে অনেকটা স্পেস রয়েছে, এগুলো হচ্ছে স্পেস। তাহলে এই গ্যাপটার কারণেই এই অ্যারেনকাইমা একটা উদ্ভিদকে জলের মধ্যে ডুবতে দেয় না। আমরা দেখেছি যখন আমরা কোনো গাছ কেটে, হ্যাঁ, সেটা যখন জলে ফেলি, সেটা কিন্তু ডোবে না, পুরোটা ভেসে থাকে। ভেসে থাকে এই অ্যারেনকাইমার জন্য। কারণ অ্যারেনকাইমা হচ্ছে সেই ধরনের টিস্যু যেখানে সেলগুলো একে অপরের থেকে একটু দূরত্ব বজায় থাকে, অর্থাৎ ভেতরে এদের অনেকটা স্পেস থাকে। তাহলে এটাকে আগে লেখো যে দিস ইন দিস টাইপ অফ টিস্যু, ইন দিস টাইপ অফ টিস্যু, এই ধরনের টিস্যুতে কি হয়? ইন্টারসেলুলার স্পেস ইজ রেসপেক্টিভলি হাইয়ার, বেশি থাকে। অন্যান্য টিস্যুর তুলনায় এই টিস্যুগুলোতে, অ্যারেনকাইমার মধ্যে একটু সেলুলার যে স্পেস সেটা একটু বেশি থাকে, হাইয়ার হয়। যার কারণে কি হয়? ফর ইট ফ্লোটস অন ওয়াটার, যার কারণে এটা জলে ভাসিয়ে রাখে। তাই এটা কোথায় পাওয়া যাবে? ফাউন্ড ইন অল ফ্লোটিং প্লান্টস। যত ফ্লোটিং প্লান্টস আছে সেই সমস্ত জায়গার মধ্যে অ্যারেনকাইমা পাওয়া যাবে। আশা করছি এটা ক্লিয়ার হলো। আচ্ছা, একটা কথা উত্তর দাও, ক্লোরেনকাইমাই হোক আর অ্যারেনকাইমাই হোক, এদের মূল কাজ কি? স্টোরেজ। হ্যাঁ, স্টোরেজ। স্টোরেজিং অফ ফুড, এটা মাথায় রাখো, এটা এদের মূল কাজ এটা। ওকে, ভেরি গুড, কারণ এরা তো প্যারেনকাইমা। হুম, ঠিক আছে। তাহলে সিম্পল টিস্যু হয়ে গেল আলোচনা। এবার আমরা আলোচনা করব হচ্ছে কমপ্লেক্স টিস্যু নিয়ে। সো মে আই রাব ইট? হ্যাঁ, হ্যাঁ, দেখো কমপ্লেক্স টিস্যুগুলো মনে আছে? কমপ্লেক্স টিস্যুর নিচে তোমরা একটা কথা লিখেছো, কি লিখেছো একটু পড়ো তো। different type of হ্যাঁ, ভেরি গুড। cell. হ্যাঁ, কমপ্লেক্স টিস্যু ডিফারেন্ট টাইপ অফ সেল দিয়ে তৈরি হয়। ডিফারেন্ট টাইপ অফ সেল বলতে 4 প্রকারের সেল দিয়ে তৈরি হয়। কমপ্লেক্স টিস্যু না, 2 প্রকারের হয়। একটাকে বলা হয় জাইলেম টিস্যু, আর একটাকে বলা হয় ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। তো আগে শোনো, তারপর জাইলেম টিস্যুর মধ্যে মনে রাখার জন্য আমি যেভাবে মনে রাখতাম, জাইলেম মানে জল, আর ফ্লোয়েম মানে ফুড। ফুড। জাইলেম মানে জল, ফ্লোয়েম মানে ফুড, এইভাবে মনে রাখবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে জাইলেম টিস্যুর, দেখো আরেকটা কথা শোনো, এই যে কমপ্লেক্স টিস্যু আমরা বলছি, এবার কোথাও কোথাও দেখা গেল যে তোমরা কমপ্লেক্স টিস্যু নামটা পেলে না, তাহলে মাথায় রেখো কমপ্লেক্স টিস্যু এরা একটা নাম যেমন, তেমনি করে এই জাইলেম টিস্যু জলের পরিবহন করে, ফ্লোয়েম টিস্যু ফুডের পরিবহন করে। যার কারণে এদেরকে কিন্তু আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে ভ্যাসকুলার টিস্যু এদের বলা হয়। কি বলা হয়? ভ্যাসকুলার টিস্যুস।
এদের ভ্যাসকুলার টিস্যুসও কিন্তু বলে। তাহলে কমপ্লেক্স টিস্যু হচ্ছে দুটি, একটা হচ্ছে জাইলেম টিস্যু, একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। তো জাইলেম টিস্যু জলের পরিবহন করে আর ফ্লোয়েম টিস্যু ফুডের পরিবহন করে, যার কারণে এদের আরেকটা নাম আছে, এদের বলা হয় ভ্যাসকুলার টিস্যু। ওকে, তাহলে জাইলেম টিস্যুর কাজ কি? জাইলেম টিস্যুর কাজ হচ্ছে এটা ওয়াটারকে এবং মিনারেলসকে রুট থেকে পাতাতে পৌঁছে দেয়। অর্থাৎ লেখো ইট ট্রান্সপোর্টস ওয়াটার অ্যান্ড minerals from roots to leaves। ঠিক আছে না? মূল থেকে পাতায় পৌঁছে দেয় জল এবং খনিজ পদার্থকে কে? জাইলেম টিস্যু। আর ফ্লোয়েম টিস্যু কি করে? ইট ট্রান্সপোর্টস ফুড from leaves to other parts of the plant। ওকে, উদ্ভিদের পাতা থেকে খাবার নিয়ে অন্যান্য জায়গায় সংরক্ষণের জন্য নিয়ে যাওয়ার কাজ হচ্ছে ফ্লোয়েম টিস্যুর। ওকে, জাইলেম টিস্যু 4 প্রকারের সেল দিয়ে তৈরি হয়েছে। মেড আপ অফ 4 types of cell। 4 প্রকারের সেল দিয়ে তৈরি হয়েছে। 1 নাম্বার কি বলে এটাকে, বলো তো? ট্র্যাকিডস। ইয়েস, ট্র্যাকিডস। একটাকে বলে ট্র্যাকিডস, আর একটাকে বলে হচ্ছে ভ্যাসেলস, আর একটাকে বলে হচ্ছে জাইলেম ফাইবার। দাঁড়াও, জাইলেম প্যারেনকাইমা, আর 4 নম্বর সেলটাকে বলা হয় হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে দেখো, জাইলেম টিস্যু কয় প্রকার সেল দিয়ে তৈরি হয়েছে? 4 প্রকারের সেলস দিয়ে তৈরি হয়েছে। ট্র্যাকিডস, ভ্যাসেলস, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার। হ্যাঁ, এই 4 প্রকার। তো দাদা, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, দেখো, উদ্ভিদ একটা উদ্ভিদ, এটা মাটি থেকে এটা তার পাতা, এই পাতার মধ্যে জলটাকে নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কাজটা কে করে? এই কাজটা দুটো কাজ জাইলেম টিস্যু দুজন করে, এই দুইজন করে। অর্থাৎ ট্র্যাকিডস আর ভ্যাসেলস। ট্র্যাকিড আর ভ্যাসেলস এরা দুইজনে কি করে? এরা হচ্ছে ভার্টিক্যাল কন্ডাকশন অফ ওয়াটার। জলের ভার্টিক্যাল কন্ডাকশনের কাজটা কে করে? জলটাকে মাটি থেকে ওপর পাতা পর্যন্ত কে নিয়ে যায়? ট্র্যাকিডস ভ্যাসেলস নিয়ে যায়। ওকে, ট্র্যাকিড ভ্যাসেলস নিয়ে যায়। আর প্যারেনকাইমার কাজ কি করে? দেখো, প্যারেনকাইমার কাজ তো ফুড স্টোরেজ করা, এটা ঠিক কথা। তা সত্ত্বেও যেহেতু জাইলেম টিস্যুর মধ্যে রয়েছে এটা, এর মূল কাজ, এই জাইলেম প্যারেনকাইমার মূল কাজ হচ্ছে ফুড স্টোরেজ, এটার মূল কাজ হয়ে গেল। তাছাড়াও এর আরেকটা কাজ আছে। এর আরেকটা কাজ হচ্ছে, আমাদের উদ্ভিদের শুধু তো মানে ভার্টিক্যাল কন্ডাকশন অফ ওয়াটার করলে হবে না, উদ্ভিদের তো সারা শরীরেও জলটা ছড়িয়ে দিতে হবে। তো সেই কাজটা এই জাইলেম প্যারেনকাইমা করে। বুঝতে পারছো? আরেকবার বলছি, ট্র্যাকিডস আর ভ্যাসেলস এই সেলগুলি উদ্ভিদকে মাটি থেকে জল তুলে সোজাসুজি পাতায়, অর্থাৎ ভার্টিক্যাল কন্ডাকশন অফ ওয়াটার করে। কিন্তু ল্যাটেরাল কন্ডাকশন অফ ওয়াটার যেটা করে, ল্যাটেরাল কন্ডাকশন অফ ওয়াটার করা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। ওকে, এর আরেকটা কাজ কি লিখছো? ল্যাটেরাল কন্ডাকশন অফ ওয়াটার। আমি আশা করছি সবাই বুঝতে পারছো বিষয়টা আমি কি বলতে চাইছি। উদ্ভিদের টপে তো
জল নিয়ে যাচ্ছে ঠিকই আছে, কিন্তু উদ্ভিদের আরো চারিপাশেও তো শাখা প্রশাখা আছে, সেখানেও তো জল পৌঁছে দিতে হবে। সেটা পৌঁছে দেওয়ার কাজটা করা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর তার সাথে তার ফুড স্টোরেজের কাজ তো রয়েছেই। আচ্ছা, আর জাইলেম ফাইবার রয়েছে। জাইলেম ফাইবার কি করে? এটা উদ্ভিদকে একটা সাপোর্ট দেয়, উদ্ভিদকে একটা সাপোর্ট প্রদান করে। ঠিক আছে, যেহেতু ফাইবার রয়েছে বুঝতেই পারছো। তাহলে বিশেষ করে জাইলেম ফাইবার যদি বুঝতে হয় তাহলে পাটকে দেখে বোঝো। পাট, তোমরা পাট চেনো তো সবাই? পাটের যে ভাইরের আঁশটা, যেটাকে আমরা ফাইবার বলছি, জুট ফাইবার, তো ওইটাই হচ্ছে জাইলেম ফাইবার, যেটা কি করছে উদ্ভিদটাকে একটা সাপোর্ট প্রদান করছে যাতে উদ্ভিদটি এদিক ওদিকে না পড়ে যায় বা ভেঙে না যায়। তাহলে এর কাজ হচ্ছে it provides support to plants, এটা উদ্ভিদকে সাপোর্ট প্রদান করে। ওকে, এইখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, কতটা সূক্ষ্ম প্রশ্ন হতে পারে একবার ভাবো। সেই প্রশ্নটা কি ছিল যে এই যে যে 4 ধরনের সেল দিয়ে যে জাইলেম টিস্যু তৈরি হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাইলেম টিস্যু তৈরি হলো, এই জাইলেম টিস্যুর কোন টিস্যুটি লিভিং সেল? এটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল। তো মনে রাখবা, জাইলেম টিস্যু তৈরি হয়েছে 4 প্রকারের সেলস দিয়ে, তার মধ্যে একটা সেল হচ্ছে লিভিং, বাকি সব ডেড। এইটা 3 নম্বরটা, অর্থাৎ অনলি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনলি লিভিং সেল ইন জাইলেম, অর্থাৎ জাইলেম কলার মধ্যে একমাত্র জীবিত সেল কোনটি? জাইলেম প্যারেনকাইমাটা, আর বাকি ট্র্যাকিডস, ভ্যাসেলস, জাইলেম ফাইবার এগুলো সব কিন্তু ডেড সেলস। মাথায় রেখো, মনে থাকবে। হয়ে গেল? বুঝতে পারছি তো বিষয়গুলো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এই জাইলেমের আলোচনা শেষ। এবার হচ্ছে ফ্লোয়েম। দেখো, ফ্লোয়েমেও 4 ধরনের সেল দিয়ে তৈরি হয়েছে, মেড আপ অফ 4 টাইপস অফ সেলস। এটাও 4 প্রকারের সেলস দিয়ে তৈরি হয়েছে। এটা আমি একটুখানি মুছে দিলাম এই পাশ থেকে, হ্যাঁ? তোমরা নোট করে নিয়েছো আশা করছি। হ্যাঁ স্যার। ওকে, আমি এই জায়গাটা মুছে দিই, এটা লিখবো যেহেতু। হ্যাঁ, ওকে। তো মেড আপ অফ 4 টাইপস অফ সেলস, 4 ধরনের সেলস দিয়ে তৈরি হয়েছে। 1 নম্বর, শিবনল, নাম শুনেছো না তোমরা? ছোটবেলায় পড়েছো। শিব টিউব, শিবনল যেটাকে আমরা বলি, ছাকনি অ্যাকচুয়ালি, শিব মানে কি? ছাকনি। তারপর কি আছে এখানে? এখানে আছে কম্পানিয়ন সেলস, কম্পানিয়ন সেলস। 3 নম্বর আছে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা। আর 4 নম্বরে আছে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার। তাহলে দেখো তো নামগুলো একটু মনে করে। এদিকে জাইলেম টিস্যুর জন্য রয়েছে হচ্ছে ট্র্যাকিডস আর ভ্যাসেলস, তার সাথে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর এদিকে ফ্লোয়েম টিস্যু তৈরি হচ্ছে সিভনল মানে সিভ টিউব, ক্যাম্পিয়ান সেলস, আর ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। মনে থাকবে না এইভাবে? হ্যাঁ, তাহলে আচ্ছা। সিভনলের কাজ কি দাদা? সিভনলের কাজ হচ্ছে ফুডের ট্রান্সপোর্টেশন করা, ট্রান্সপোর্টেশন অফ ফুড। এবার ঘটনা হচ্ছে দাদা, এই সিভনল আর এই ক্যাম্পেনিয়ান সেলস, এদের কাজটা একটু বুঝিয়ে দিই তোমাদের, হ্যাঁ? সো বাপা সেগুলো আমি একটু মুছে দিই, তাহলে এটা আমার সুবিধা হবে। এইখানে এইখানে এই দুজনে খুব ভাগে যোগে কাজটা করে, মানে একজন হচ্ছে ড্রাইভার, লরি বা ট্রাকের ড্রাইভার, আর একজন হচ্ছে খালাসি। হ্যাঁ, এই কাজটা হবে। দাদা বলছি আমার ব্যাটারিটা একদম শেষ হয়ে গেছে, আমি লিভ দিচ্ছি। ওকে, ইউ মে লিভ। হ্যাঁ, চলো দেখো, মনে করো যে এটা একটা ট্রাক। ঠিক আছে, এটা একটা ট্রাক।
এই ট্রাকে করে এইখানে এইখানে নিয়ে আসলো। এখানে এই ট্রাকের মধ্যে কি আছে? ফুড আছে। এই ফুড এখানে নিয়ে আসলো। এই ট্রাক এখানে এসে দাঁড়িয়ে গেল। এই যে এর মধ্যে কি আছে? ফুড আছে। এই ট্রাক এখান থেকে এদিকে এসছে। তো সিগন্যাল হচ্ছে, এই ট্রাকটা হচ্ছে সিগন্যাল। এই যে যে ট্রাকটা দেখতে পাচ্ছ, এই ট্রাকটা হচ্ছে সিগন্যালের কাজ করে, সিভ টিউবের কাজ করে। ওকে। আর এইখানে একজন বসে আছে, কম্প্যানিয়ন সেলস। সেই কম্প্যানিয়ন সেলসরা এই ট্রাকের মধ্যে এই খাবারগুলোকে এইখানে লোড করে দিল, লোডিং এর কাজ করে দিল, এবং এই জায়গায় যখন এসে গেছে এই ট্রাকটা কি? এই ট্রাকটা হচ্ছে সিভ টিউব। আর এই খাবারটাকে এখন বাইরে এক্সিট করাতে হবে, আনলোডিং করতে হবে। এই আনলোডিং, এই কাজটা কে করে? কম্প্যানিয়ন সেলস করে। আমি আশা করছি বোঝাতে পেরেছি কম্প্যানিয়ন সেলস আর সিগন্যালের কাজ। তাহলে সিগন্যাল ফুডের ট্রান্সপোর্টেশন করে, আর কম্প্যানিয়ন সেলস হচ্ছে লোডিং আনলোডিং এর কাজটা করে। লোডিং আনলোডিং, এই জন্য ছবি এঁকে দেখালাম। ওকে, বুঝেছি তো? আর এখানে রয়েছে ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ কি? ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ হচ্ছে, দুই ধরনের কাজ আছে। সেটা হচ্ছে কি, যে উদ্ভিদের খাবারকে স্টোরেজ করা, স্টোরেজ অফ ফুড। প্যারেনকাইমা যেহেতু আছে, স্টোরেজ অফ ফুড, ফুডের স্টোরেজের সাথে এর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এটা উদ্ভিদের যে হরাইজন্টাল মানে ল্যাটেরাল যে কন্ডাকশন অফ ফুড সেটা কাজ করে, অর্থাৎ ল্যাটেরাল কন্ডাকশন অফ ফুড। আগেরটাও দেখো মিল আছে, এই জন্য ভোলার কোনো জায়গা নেই বা কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। জাইলেম প্যারেনকাইমার কাজ কি ছিল? জাইলেম প্যারেনকাইমার কাজ ছিল ল্যাটেরাল কন্ডাকশন অফ ওয়াটারের, আর এখানে ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ হচ্ছে ল্যাটেরাল কন্ডাকশন অফ ফুডের। তার সাথে তো স্টোরেজ অফ ফুড তো রয়েছে, এটা এল কিন্তু। হ্যাঁ, গেল। আর রয়েছে ফ্লোয়েম ফাইবার। তাহলে ফ্লোয়েম ফাইবার কি? এটা উদ্ভিদকে একটা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে। যেমন করে জাইলেম ফাইবার উদ্ভিদকে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছিল, ঠিক তেমনি করে ফ্লোয়েম ফাইবারও সেটাই করে, অর্থাৎ প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করে একটা উদ্ভিদকে। ওকে, এই ফ্লোয়েম ফাইবার। এবং এখান থেকে এটা মাথায় রাখবা, যেমন করে তোমরা দেখেছো যে জাইলেম টিস্যুর মধ্যে একমাত্র জীবিত সেল হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, ঠিক তেমনি ফ্লোয়েম টিস্যুর মধ্যেও একটি মাত্র মৃত সেল থাকে, বাদ বাকি সবকটা জীবিত সেল থাকে। তো মনে রাখবা, ফ্লোয়েম টিস্যুর মধ্যে এই 4 নম্বরটা হচ্ছে অনলি ডেড সেলস। বুঝতে পারছো কি? তাহলে জাইলেমের মধ্যে 3টে সেলই ডেড, একটা সেল জীবিত, তার নাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আর ফ্লোয়েম টিস্যুর মধ্যে 4টে সেলের মধ্যে 3টে জীবিত, একটা মৃত, অর্থাৎ সিভ টিউব, কম্পানিয়ন সেলস, ফ্লোয়েম প্যারেনকাইমা এরা সবাই লিভিং সেলস, আর ফ্লোয়েম ফাইবারটা হচ্ছে মৃত সেলস। এটা মাথায় থাকবে। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের হচ্ছে টিস্যুস। তো আমি আশা করছি টিস্যু সম্পর্কে তোমাদের যতটাই কনফিউশন থাকুক না কেন, এই ক্লাসটা একবার করলে, আর এই ক্লাসটাকে রেকর্ডেড অবস্থায় একবার ফাস্ট ফরওয়ার্ড করে শুধু দেখে যাওয়া, তাহলে আশা করছি পুরো টিস্যুটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে না? কি বুঝতে পেরেছো তো নাকি সবাই? হ্যাঁ স্যার। ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে শেষ করলাম। ভালো থেকো সবাই। স্যার হ্যাঁ, বলো।